নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার রাস্তায় কতটা বাধা পেরোতে হয়েছিল উত্তম কুমারকে তার সম্যক ধারণা হয়তো অনেকেই করতে পারবেন না। প্রথম জীবনে কলকাতা পোর্ট ট্রাস্টে কেরানি চাকরি করতে হয়েছিল তাকে, কারণ সংসারের দায়ভার তার কাঁধে এসে পড়েছিল। বাড়ির বড় ছেলে হিসেবে সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। চাকরির পাশাপাশি এই সুহৃদ সমাজ নাট্যগোষ্ঠীতে তিনি অভিনয় করতেন। এটি ছিল তাদের পারিবারিক নাটকের গ্রুপ। নিতিন বসু পরিচালিত মায়াডন নাটকে তিনি সকলের নজর আকর্ষণ করেছিলেন। এরপর তারই পরিচালিত দৃষ্টিদান ছবিতে 1948 সালে চলচ্চিত্র জীবন শুরু করেন উত্তম কুমার। দৃষ্টিদান ছবিটি 1948 সালে রিলিজ করেছিল। তিনি নায়ক অসিত বরণের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে টাইটেল কার্ডে তার নামই ছিল না। দ্বিতীয় ছবি কামনা 1949 সালে, তখন থেকেই শুরু হলো তার নায়কের যাত্রা। সেখানে টাইটেল কার্ডে তার নাম দেখা গিয়েছিল, অবশ্য তার নামটি সেখানে ছিল উত্তম চ্যাটার্জি। ছবি চলল না। পরের ছবি মর্যাদা 1950 সাল, নাম নিলেন অরূপ কুমার। এক্ষেত্রে ভাগ্য পরিবর্তন হলো না, মুখ থুবড়ে পড়ল ছবিটি। পরের ছবি ওয়ে যাত্রী 1951 সাল, আবারও উত্তম চ্যাটার্জি হয়ে ফিরলেন। পরের ছবি সহযাত্রী 1951 সাল, তিনি হলেন উত্তম কুমার। কিন্তু সাফল্য আসতে সময় লেগেছিল আরও কিছুদিন। নিজে ভালো গান করতেন, আর গানে ঠোঁট নাড়ানোর ব্যাপারে উত্তম কুমারের অনন্যতা যে কিংবদন্তি স্বরূপ তা সকলেই জানেন। এ বিষয়ে প্রথমে বলেছিলেন চিত্র পরিচালক নির্মল দে। তাকে সিনেমার পর্দায় উত্তম কুমারের জন্মদাতা বলা হয়, কারণ প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে সঞ্জীবনী পরপর 7টি ছবি ফ্লপ করার পর উত্তম কুমার তখন অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। ফ্লপ মাস্টার জেনারেল তকমায় বিদ্রুপ আর টিপ্পণীতে বিপর্যস্ত ছিলেন সেই সময় নির্মল দে পরিচালিত বসু পরিবার 1952 সাল মুক্তি পেল বসু পরিবার। সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন উত্তম কুমার। বাণিজ্যিকভাবে চূড়ান্ত অসফল এক অভিনেতাকে কেন তার ছবিতে নিলেন নির্মলবাবু, সেই ঘটনায় আসা যাক এবার। তখন সঞ্জীবনী ছবির কাজ চলছে, এমপি প্রোডাকশনের ছবি। উত্তম নির্মল দে দুজনেই তখন এমপিতে ছিলেন। সঞ্জীবনীতে অনুপম ঘটকের সুরে শৈলেন রায়ের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান ছিল চাঁদের বেনু বাজবে এবার। একদিন স্টুডিওতে বসে আপন মনে গানটি গাইছিলেন উত্তম। নির্মল দে কাছাকাছি ছিলেন। তার কানে এলো উত্তমের সুরেলা গড়া, আর চোখে পড়ল মুখের নাটকীয় অভিব্যক্তি এবং আত্মমগ্নতার রূপ। ঠিক করলেন নিজের প্রথম পরিচালিত ছবি বসু পরিবারে বড় ভাই সুখেনের চরিত্রে কাস্ট করবেন উত্তমকে। এই সিদ্ধান্তেই অনেকেই নাক ছিটকেছিলেন, কিন্তু নির্মল বাবুর যুক্তি ছিল, ও যখন গাইছিল সুর আর ছন্দ আর কথার সঙ্গে সঙ্গে ওর অভিব্যক্তি বদলাচ্ছিল। আমি সেটাই লক্ষ্য করছিলাম, যার অনুভূতি এত তীক্ষ্ণ, ভাব এত ভালো, তার পক্ষে সব রোলই করা সম্ভব। ওকে আমি গ্রাম্য চরিত্র দেব, দেখবে ও তাও সুন্দর করে করবে। এমপি প্রোডাকশনের প্রবীণ কর্মী সলিল সেনকে নির্মলবাবু বলেছিলেন, আমার কাজ ওকে অ্যাক্টিং শেখানো নয়, ওর এই ভাবটা যাতে ক্যামেরার সামনে ধরে রাখতে পারে সেইটুকু শিখিয়ে দেওয়া। শেখানো ঠিক নয়, ওকে শুধু ধরিয়ে দেওয়া। ও অনেক কিছুই জানে, কিন্তু দুমদাম করে জাহির করে না। আমি বলছি, দেখো, হি উইল স্কোর। কাব্যের রসে সে সঞ্জীবিত হতে পারে, তার অভিনেতা হিসাবে ভয় কি? অবশ্য সঞ্জীবনীর গান না শুনলে আমিও এতটা বুঝতে পারতাম না। নির্মল দে তার পরের দুটো ছবিতেও নায়ক হিসাবে নিয়েছিলেন উত্তম কুমারকে। দুটি উত্তম কুমারের অভিনয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 74 1953 সাল, ছবিতে দেখা গেল উত্তম সুচিত্রা জুটিকে। পরের চাপাডাঙ্গার বউ 1954 সাল, ছবিতে গ্রাম্য যুবকের চরিত্রে জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়টি করেন উত্তম। এরপর থেকে প্রকৃত অর্থে উত্তম কুমারের যুগের সূচনা হয়েছিল, যা এখনও বাঙালির মনে সোনালী এবং উজ্জ্বল হয়ে রয়েছে।